রামপাল বিদ্যুৎ কেন্দ্র হল ১৩২০ মেগাওয়াটের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, যার মূল জ্বালানি কয়লা। এটি বৃহত্তর খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত। বিআইএফপিসিএল এর অধীনে 50-50 জয়েন্ট ভেঞ্চারে নির্মিতব্য এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, যার সমান অংশীদারিত্বে আছে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা। দুটি ইউনিটে বিভক্ত প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনের মূল সক্ষমতা ১৩২০ মেগাওয়াট, যার ৬৬০ মেগাওয়াট সক্ষমতার ইউনিট 1টি চালু হবার কথা ছিল ২০২২-এর অক্টোবরে। হ্যালো এভরিওয়ান, সবাইকে এই পর্বে স্বাগতম। এই রাস্তা ধরে সোজা ৬ কিলোমিটার গেলেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এবং রামপাল যাবার এই রাস্তাটি আজকের দিনের দ্বিতীয় আকর্ষণীয় রাস্তা। জানতে পারলাম এগুলো নাকি চিংড়ি মাছের ঘের। আমার যদিও পূর্ব ধারণা নেই, তাই চিংড়ি মাছের ঘের দেখবার এটাই আমার প্রথম অভিজ্ঞতা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যাবার রাস্তাটির সাথে নাটোরের বনপাড়ার রাস্তার অনেক মিল আছে, এবং এটাই ছিল এই ট্যুরের একমাত্র বৈচিত্র্যময় রাস্তা। কারণ ৬ কিলোমিটার রাস্তার পুরোটি ছিল সম্পূর্ণ ফাঁকা। যেখানে কিনা বাংলাদেশের অলস মানুষের সময় অতিবাহিত করার জায়গাই হলো রাস্তা, সেখানে এই রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা, এমনকি একটা কুকুরও চোখে পড়েনি। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে ৬ কিলোমিটার রাস্তায় শুধুমাত্র ওই একটি মোটরসাইকেল ছাড়া আর কোথাও কোনো মানুষ বা গাড়ি চোখে পড়েনি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় দেখবার জিনিস ছিল এর ৯০২ ফুট লম্বা তাপ নির্গমন চিমনি। পরিষ্কার আকাশে এটি প্রায় ৮ কিলোমিটার দূর থেকে দেখা যায়। কুয়াশার কারণে যদিও আপনারা চিমনিটি ভিডিওতে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং ওই যে দেখা যাচ্ছে, সম্ভবত এখন আপনারাও দেখতে পাচ্ছেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র যাবার রাস্তাটির রাইড অভিজ্ঞতা ভালো হলেও আমি তার মূল প্রবেশদ্বারের কাছেও যেতে পারিনি, কারণ এখানকার পরিস্থিতি দেখলাম আরও খারাপ। বাংলাদেশের বেশিরভাগ জনগণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির বিপক্ষে ছিল, কারণ প্রকল্পটি পরিপূর্ণভাবে সচল হলে এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে প্রায় সম্পূর্ণরূপেই ধ্বংস করে দেবে। তাই গোটা বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তার দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং ৫ই অগস্টের পর এই প্রকল্পটির নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে গেছে। যদিও এটি এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে এবং এটি আমার পক্ষে ঘুরে দেখা সম্ভব হয়নি, তবুও এটি ছিল আমার দেখা এই ট্যুরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, যার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এর বিশাল বড় চিমনিটা। দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো ভিডিও গেমের দৃশ্য। সকাল ১১টায় রামপাল থেকে আমি আবার আমার রাইড শুরু করি আমার পরবর্তী চেক পয়েন্ট খুলনার উদ্দেশ্যে। খুলনা যাবার জন্য এইবার আমি হাইওয়ে বাদ দিয়ে গতকাল বিকেলের মতো বাগেরহাটের লোকালয়ের ভেতর ঢুকে পড়ি, এবং ট্যুরের দ্বিতীয় দিনে এটা ছিল আমার বেস্ট রাইডিং এক্সপেরিয়েন্স। আবহাওয়া, পরিবেশ, রাস্তা এবং সিনারি সবকিছুই ছিল উপভোগ করার মতো অসম্ভব সুন্দর, এবং দিন শেষে রামপাল রাইডের কথা আমার বারবারই মনে পড়ছিল।
আমরা সবাই জানি ভালো কোনো কিছুই বেশিক্ষণ টিকে থাকে না। বাগেরহাটের গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে আমার রাইডটা বেশ ভালোই উপভোগ করছিলাম, কিন্তু খুলনা শহরে প্রবেশের জন্য আমাকে রূপসা নদী পার হতে হবে, তাই বাধ্য হয়েই আমাকে বাগেরহাট খুলনা হাইওয়েতে উঠতে হলো। আর এখান থেকেই আমার ক্যামেরা ম্যাল ফাংশন করা শুরু। রাইডের ভিডিও করা প্রায় অসম্ভব হয়ে পড়ল। রূপসা নদী পার হবার উপায় হলো খানজাহান আলী ব্রিজ। আমি শুনেছি এই ব্রিজে প্যাডেল ট্রান্সপোর্ট উঠতে দেয়, কিন্তু কোনো কারণে তারা আমাকে টোল প্লাজা দিয়ে যেতে দিল না, বরং তারা আমাকে পাঠিয়ে দিল পাশের সাইড রোডে। আমি মনে করেছিলাম সাইড রোডটি হয়তো প্যাডেল ট্রান্সপোর্টের জন্য এবং এটি ব্রিজের মূল সড়কের সাথে যুক্ত, কিন্তু আমার অনুমান ভুল। অথচ দেখলাম অন্য প্যাডেল ট্রান্সপোর্টদেরকে টোল প্লাজা দিয়ে ঠিকই যেতে দিচ্ছে। ঘটনাটা কি? যাই হোক, আমি যখন বুঝতে পারলাম সাইড রোড দিয়ে আমি ব্রিজে উঠতে পারবো না, তখন এক চায়ের দোকানদারের কাছে ব্রিজে উঠবার উপায় জিজ্ঞাসা করলাম। সে বলল আমাকে নাকি কাঁটাতারের বেড়া এখান দিয়ে পার হয়ে ব্রিজে উঠতে হবে। বড়ই অবাক করা ব্যাপার। কাঁটাতারের বেড়া কোনো রকমে পার হয়ে অবশেষে বিখ্যাত খানজাহান আলী ব্রিজে উঠলাম ঠিকই, কিন্তু প্যাডেল ট্রান্সপোর্ট যাবার রাস্তাটি অতিরিক্ত চাপা। একটা ব্যাটারি ভ্যান তো আমাকে প্রায় ধাক্কা দিয়েই ওভারটেক করে গেল। রূপসা নদীও মংলা নদীর মতোই আকর্ষণীয় এবং অনেক ধরনের নৌযানে ভরা। ব্রিজ দিয়ে নদীটি পার হবার সময় বেশ ভালোই লাগলো। খুলনা শহরে প্রবেশের জন্য দুটি রাস্তা আছে। একটি খুলনা বাইপাস, যা অনেক ঘুরে খুলনা শহরে গেছে, এবং অন্যটি শিপইয়ার্ড রোড, যেটি কিনা শর্টকাট। আমি শর্টকাট মারতেই শিপইয়ার্ড রোডে ঢুকে পড়লাম এবং পরে বুঝতে পারলাম সিদ্ধান্তটি ভুল ছিল। 5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার পুরোটাতেই কনস্ট্রাকশন চলছে। রাস্তাটি নতুন করে তৈরি করা হচ্ছে। খুলনা শহরে যখন পৌঁছলাম তখন আমি আর আমার সাইকেল ধুলোবালি দিয়ে ঢাকা। খুলনা শহরে পৌঁছই আমি দুপুর 1:30টায় এবং প্রথম দেখাতেই আমার মনে হলো আমি ঢাকায় ফিরে এসেছি, কারণ অস্বাভাবিক ট্রাফিক জ্যাম। তবে জ্যাম ঠেলে যখন আমি সার্কিট হাউসের রাস্তায় উঠলাম তখন আবার ঢাকার গুলশানের মতো সব ফাঁকা। রাস্তাটিও সুন্দর। খুলনা সার্কিট হাউসে ঢুকেই দেখি বিরাট হইচই। ঢাকা সুপ্রিম কোর্টের সম্মানিত জাজ, অ্যাটর্নি জেনারেল এবং কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তখন সার্কিট হাউসে অবস্থান করছে। তাদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব আর বিজিবি সদস্য দিয়ে পুরো সার্কিট হাউস ভরা। খুলনা ভ্রমণের প্রমাণ হিসেবে সার্কিট হাউসের আমি শুধু এই ছবিটি নিতে পারলাম। যাই হোক, এখন লাঞ্চ টাইম। লাঞ্চ শেষ করে আমি আবার রাইড শুরু করলাম খুলনা শহর থেকে 65 কিলোমিটার দূরে আমার আজকের সর্বশেষ গন্তব্যস্থল যশোরের দিকে। খুলনা শহরে প্রবেশের অভিজ্ঞতাটা আমার ভালো ছিল না, কিন্তু শহরে প্রবেশ করেই পুরো চিন্তাটা পাল্টে গেল। এই প্রথম আমার মনে হলো আমি কোনো বিভাগীয় শহরে এসেছি। বিশাল বড় একটা শহর এবং খুব সুন্দর। রাস্তাঘাট, দালানকোঠা সবকিছুই খুব প্ল্যান করে তৈরি করা। খুলনা বিভাগের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিষয় হলো চারিদিকে সবুজের সমারোহ। যতগুলো জেলাতেই গেলাম আমি কোথাও সবুজের কোনো কমতি পাইনি, এবং আমাকে স্বীকার করেই নিতে হলো খুলনা নিঃসন্দেহে দি কুইন অফ বাংলাদেশ। ভিডিও করবার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ক্যামেরা কাজ না করায় খুব আফসোস হচ্ছিল। খুলনা থেকে যশোরের রাইডটা খুব বেশি এনজয় করতে পারিনি। রাস্তার বিভিন্ন জায়গায় অবস্থা খুব খারাপ। বিশেষ করে আমি যখন যশোরের নোয়াপাড়া ক্রস করছিলাম তখন খুব সাবধানেই আমাকে সাইকেল চালাতে হচ্ছিল। ভারী শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ নদী বন্দর হবার কারণে নোয়াপাড়ার রাস্তা ভারী যানবাহনের চলাচলে প্রায় নষ্ট হয়ে গিয়েছে। প্রচুর ভাঙাচোরা এবং ঢেউ খেলানো রাস্তা। আমার মনে হচ্ছিল আমি নদীর ভেতর দিয়ে সাইকেল চালাচ্ছি। এবং অবশেষে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরে আমি পৌঁছাই রাত 8টায়। 65 কিলোমিটারের এই রাইডটি আমাকে এতটাই ক্লান্ত করে ফেলেছিল যে সার্কিট হাউসে যাবার পরিকল্পনা আমি বাদ দিয়ে একটি হোটেলে চেক ইন করে ফেললাম। বরাবরের মতোই খুব অল্প খরচে বিশাল একটি রুম পেলাম, সেই সাথে লাগোয়া একটি রেস্টুরেন্ট। একটি সমস্যা ছাড়া, হোটেলটি যশোর খুলনা হাইওয়ের পাশে, তাই যখনই কোনো ভারী গাড়ি হোটেলটির পাশ দিয়ে যায় তখনই পুরো হোটেলটি কাঁপতে থাকে।
যাই হোক, আপনাদের সাথে আবার আগামীকাল সকালে দেখা হবে। টিল দেন, গুড নাইট ফ্রম যশোর। হ্যালো এভরিওয়ান, যশোর থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আমি এখন আছি মনিহার সিনেমা হল পয়েন্টে। হোটেল চেক আউট এবং নাস্তা সেরে আমি এখন যশোর সার্কিট হাউসের দিকে রওনা দিয়েছি। গত রাতে যশোরকে আমার যা মনে হয়েছিল, এখন দেখছি তার সবই উল্টা। এটি একটি ব্যস্ত এবং জনবহুল জেলা। বিখ্যাত এই শহরে আমি এবারই প্রথম এলাম। শহরটি নিয়ে আমি অনেকের কাছে অনেক প্রশংসনীয় কথাই শুনেছি, কিন্তু আমি যা কল্পনা করেছিলাম এটি তা নয়। এটি খুবই কনজাস্টেড একটি শহর। এবারের রাইডে এই প্রথম একটি সার্কিট হাউস দেখে খুব ভালো লাগলো। যশোর সার্কিট হাউসটি দেখবার মতো। বিশাল বড় এলাকায় বেশ কয়েকটি বড় বড় পরিকল্পিত ভবন নিয়ে সার্কিট হাউসটি তৈরি, এবং এটি দেখতে খুব সুন্দর। পরিবেশটা এতটাই সুন্দর আর শান্ত যে সার্কিট হাউসের বাগানে গাছের ছায়ায় বসে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আর আজকের রাইডের পরবর্তী পরিকল্পনাও সেরে নিলাম। সার্কিট হাউসের বাইরের জগৎটি সম্পূর্ণ ভিন্ন। 80-র দশকে যখন আমি স্কুলের ছাত্র ছিলাম, তখন যশোরকে বাংলাদেশের একটি অভিজাত জেলা হিসেবে ধরা হতো। যশোরের রাস্তাঘাট যদিও খুব চাপা, তবে শহরটি বেশ গোছানো আর আকর্ষণীয়। আমি শুনেছি যশোরে বেড়ানোর মতো বেশ কয়েকটি জায়গা আছে, যেমন মধুপল্লী, অভয়নগর, গোদখালি, ফুলের বাগান, শিবা মন্দির, বেনাপোল ল্যান্ডপোর্ট ইত্যাদি। কিন্তু আমার হাতে খুব একটা সময় না থাকে সেগুলো ভিজিট করা হলো না। পরে আসা যাবে। একটা বিষয় যেটা আমার চোখে পড়ল, এখানে সাইকেলের ব্যবহার বা সাইকেল চালক ঢাকার তুলনায় অনেক বেশি। ঢাকায় যেখানে সবাই শখের বশে সাইকেল চালায়, সেখানে যশোরে বেশিরভাগ মানুষই দেখলাম সাইকেল চালায় তাদের প্রয়োজনে। আবার আসা হবে কিনা, তাই একবার ভাবলাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা ভিজিট করে যাই। কিন্তু রাইডের নেশার কাছে সেই ইচ্ছা খুব বেশি গুরুত্ব পেল না। তাই সেই পরিকল্পনা বাদ দিয়ে আমি আর ক্রিস্টোফার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। এপিসোডের শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে।